কোথায় ছিলে তুমি? চিন্তা করতে করতে তো আমার অবস্থা খারাপ। সাথে সবাই চিন্তিত, তাই অপেক্ষা করছিলাম। তুমি কি নিভ্রর সাথে ছিলে? সাফা লজ্জা পায় কথাটা শুনে, একবার তাকায় ইফতেখারের মুখের দিকে, তারপর উত্তর দেয়, মেলায় গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে, সরি। সাফার মিষ্টি করে সরি বলা দেখে সবাই হাসে। অভ্র একটু দূরে দাঁড়িয়ে দেখে ভেজা জামায় সাফাকে স্নিগ্ধ লাগছে, সাথে তার ভাইয়ের চেহারায় ফুটে উঠেছে অদ্ভুত এক আনন্দের ঝিলিক। ঝুড়ি ভর্তি চুড়ি দেখে সবাই যতটা না অবাক, তার চেয়ে অবাক নির্ভনীল সাখোয়াতের মেলায় যাওয়ার কথা শুনে। সবার অবস্থা এমন যেন তারা ঘোরের মাঝে আছে। নিভ্র একটু রাগি ফেস করে সবাইকে ধমকালেই সেই ঘোর কাটবে। সবাই অবাক হলেও দুজন হয়নি, এক অভ্র আর এক মাহবুব। মাহবুব সোফায় বসে আয়েশ করে, তারপর নিভ্রর চোখের দিকে তাকায়, কি যেন পরে তিনি, তারপর মিটিমিটিয়ে হাসে। সাফা খুশিতে লাফিয়ে লাফিয়ে চুরির ঝুড়ি খুঁড়ে সবাইকে তার কিনে আনা জিনিসগুলো একটা একটা করে দেয়। বাড়ির দুই কাজের মেয়েকে ডেকেও তাদের হাতে কানের দুল, চুড়ি, মালা, নাকফুল দেয়। সবাই অবাক হয়ে সাফার বিতরণ দৃশ্য দেখে। নিভ্র পঞ্চবিমোহিত চোখে তাকিয়ে আছে সাফার দিকে। সাফা দাঁত কেলিয়ে হাসে, একটা একটা জিনিস সবাইকে দেয়। কাজের মেয়েগুলোর চোখে খুশির আভা। এবার মাহবুব গলা উঁচু করে অভিমানের সুরে বললেন, এটা কি হলো দাদুমণি? আজ আমরা ছেলে বলে এভাবে বঞ্চিত হলাম? এটা কি উচিত হয়েছে? সাফা করুণ চোখে তাকায়, তারপর মন খারাপের ভঙ্গিতে বলে, সরি দাদু, কিন্তু মেলায় ছেলেদের কিছু পেলাম না, তাই আনতে পারিনি, সরি এগেইন। ছেলেরা হেসে ওঠে। অভ্র দেয়ালের কোণ ঘেঁষে দাঁড়ায়, তারপর হাসে। সেই হাসিতে কষ্ট লুকানো। চশমাটা ঠিক করে মনে মনে ভাবে, এই সরির প্রেমেই সে সিক্ত হয়েছে। সরি শব্দটা একবার মুখে উচ্চারণ করে সে, তারপর আবার নিভ্রর দিকে তাকায়। সবার প্রতি তার এই আবেগ নিভ্রতে সীমাবদ্ধ। নিভ্রর দিকে তাকালেই সে নিজেকে সংযত করতে পারে। এটাই তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ত্যাগেই প্রকৃত সুখ খুঁজে বেড়ায় অভ্র। হঠাৎ সাফার মুখে নিজের নাম শুনে চমকায় অভ্র। নিভ্রর দিক থেকে চোখ তুলে তাকায় সে। সাফা আবার একই কথা উচ্চারণ করে বলে, আদ্র ভাইয়া প্লাস স্যার, এদিকে আসেন। অভ্রর বুক কাঁপে। নিভ্র তাকায় অভ্রর মুখের দিকে, চোখে চোখ পড়ে দুজনের। এক অদ্ভুত জ্বালা হয় দুজনেরই। অভ্র সাফার কাছে এসে দাঁড়ায়। সাফা নিজের হাতের একগুচ্ছ নীল চুড়ি এগিয়ে দেয় তার দিকে। নিভ্র এবার থমকায়, হাত দুটি বুক থেকে সরিয়ে নেয়। কলিজায় ব্যথার আবির্ভাব হয়। নিভ্রর চোখ জলজল করে জ্বলে। তার মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। নিভ্রর শ্বাস আটকে আসে, নিঃশ্বাস ভারী হয়, গলায় চিৎকারের শব্দরা জমাট বাঁধে। সাফার পরের কথা শোনার জন্য অপেক্ষায় আছে অভ্রর সাথে নিভ্র। সাফা হাসি মুখে এবার অভ্রর দিকে তাকিয়ে বলে, দেন পরিয়ে দেন। নিভ্রর হাত পা কাঁপছে, সাথে অভ্রর। এটা কি হচ্ছে? সাফা কি তাহলে অভ্রকে? কথাটা নিজের মনে আটকা পড়ে। সাফা এবার চোখ বাঁকায়, বিরক্তি মুখে এড়ে পড়ে, দেন পরিয়ে দেন। আরে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার আম্মুকে চুড়িগুলো পরিয়ে দেন। ইংলিশ টিচার এমন বোকা হয় আমার জানা আছে। নিভ্রর কলিজায় শীতলতা দোল খায়। জোরে জোরে শ্বাস নিয়ে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তার দিকে। আজ বহু বহু বছর পরে সবাই নিভ্রকে শব্দ করে হাসতে দেখেছে। সবাই অবাক হয়ে সে হাসি দেখে। রাফা এত সময় চুপ করে সব পর্যবেক্ষণ করেছে। এবার সে উচ্চ শব্দে নিজেও হেসে উঠে হেসে বলে, সাফা, তুমি মনে হয় ভুল করে নিভ্র ভাইয়া যমজ ভাইকে তুলে এনেছো। এটা আমাদের নিভ্র ভাইয়া হতেই পারে না। কি সব আজগুবি কথা বলছো? এনি কি তোমার সাথে মেলায় যাওয়ার পাত্র? আরে আপু, সত্যিই উনি গিয়েছে। আচ্ছা, ওনার যমজ ভাই আছে নাকি? সাফার সিরিয়াস প্রশ্নের ভাব দেখে রাফা হেসে সাফার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আরে না, আমি মজা করছিলাম। দেখো, ভাইয়ার ক্যারেক্টারের সাথে মেলা বা শব্দ করে হাসি এগুলো যায় না। তবুও মনে হচ্ছে, তাই ডাউট হচ্ছে, এই আর কি। সাফাও হাসে। নিভ্র অপ্রস্তুত হয়। সবাই তাকে নিয়ে অদ্ভুত অবাকতায় ভুগছে, সাথে সে নিজেও। নিভ্র হাঁটা দেয় সামনের দিকে, নিজের রুমে যাবে সে। সাফা চেঁচিয়ে উঠে বলে, আরে আরে ডাক্তার নিফ্রোনিল যান কই? দাঁড়ান, আপনিও আপনার মাকে চুড়ি পরিয়ে দেন। সাফার কথায় সম্পূর্ণ বাড়ি নিস্তব্ধতায় ছেয়ে যায়। খুশিতে রমরম করা পরিবেশের বদল ঘটে। ইফতেখার চোখেতেই তাকায় সাফার দিকে, তার বুক কেঁপে কেঁপে ওঠে। নিভ্র থমকায়,
তার মনে মায়ের জন্য জমানো ভালোবাসারা একসাথে হানা দেয়। পেছনে ঘুরতে ইচ্ছে হয় খুব। তার মনে পড়ে মায়ের হাতে লাল চুড়ি মারাত্মক লাগে। ছোটবেলায় একবার কিনেছিল, কিন্তু মা তখন সস্তা ভেবে আর পরেনি। তখন খুব মন খারাপ হয়েছে তার। নীব্র ঘুরে তাকায়, মুখে তাচ্ছিলের ভাব এনে বলে, উনি কি সস্তার কাছে চুরি পড়বে নাকি? এগুলো উনি পড়েন না সোফা। চুরির দাম মাত্র 55 টাকা। উনি মাসুর বিজনেসম্যানের ওয়াইফ, সাথে আবার নাম করা সাংবাদিকা ছিলেন। উনি তো 5 লক্ষ টাকা চুরি পড়তে পছন্দ করেন। সবার তোমার মতো ক্ষুদ্র জিনিস আগ্রহ থাকে না। সাফা যেন বিষম খেল। ভয়ঙ্কর চাহনি নিয়ে তাকায় তাদের মা ছেলের দিকে। এতটা দূরত্ব কেন তাদের মাঝে? সাফা মেলাতে পারছে না। এত ভালো মিশুক আর অমায়িক একজন ভালো মাকে নীব্র কিভাবে এতগুলো কথা শোনাতে পারে? সাফার রাগ হয়, রেগে বলল, আম্মুকে এভাবে আপনি বলতে পারেন না। উনি আপনার মা, শত হোক মা মাই হয়, বুঝলেন? ইফতেখারের চোখ বেয়ে পানির ঝর্ণা নামে। সাফার কষ্ট হয়, সাথে নীব্ররও। নীব্র মায়ের দিকে একবার তাকায়, নিজের কথার জন্য নিজেই অনুতপ্ত হয়। আসলেই তো শত হোক মা মাই। একবার জন্ম দেওয়ার পাশাপাশি একবার মেরে ফেলারও অধিকার আছে তার, যদিও অন্যায়। নীব্র শান্ত গলায় বলে, উনি কি পড়তে চায়? নীব্রর এমন কথায় সবাই চমকায়। সাখাওয়াত ছেলের দিকে হাঁ করে তাকায়। মাহবুব সোফা থেকে উঠে দাঁড়ায়। সবার চোখে মুখে বিস্ময়। ইফতেখার নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। তার যে এখন হাঁ বলা উচিত তাও তিনি ভুলে গেছেন। মোহনা একগাল হেসে ইফতেখারকে ধাক্কা দেয়। ইফতেখারের হুঁশ ফিরে কান্নায় আটকে আসা গলা ছেড়ে বলে, হ্যাঁ বাবা, আমি পড়তে চাই এই মহামূল্যবান চুরি। সাফার খুশিতে লাফালাফি ঝাপাঝাপি করতে ইচ্ছে করছে। ইস, মা ছেলের কি আবেগ! নীব্র এগিয়ে আসে কয়েক কদম, তারপর ঝুড়ি থেকে নিজেই পছন্দ করে লাল চুড়ি নেয়। ইফতেখারের হাতের কাছে এসেই নীব্র থামে। তার কেমন যেন লাগছে। মন বলছে একবার মাকে জড়িয়ে নিতে, কিন্তু তাও পারছে না। ইফতেখার ছলছল চোখে ছেলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। রাফাসহ সবাই সবার চোখে পানি। রহমত গামছায় চোখ মুছে। অব্র অশ্রুসিক্ত চোখে নিজের মায়ের হাত ধরে। নীব্রর হাত কাঁপে। কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিয়ে মায়ের ঠান্ডা হয়ে আসা হাত ধরে। নীব্র একটু থামে, ভাবে হাত এত ঠান্ডা কেন। পরেই বুঝতে পারে টেনশনই এমনটা হচ্ছে। রাফা ফোন বের করে কিছু ছবি তোলে। নীব্র লাল লাল চুড়িগুলো মায়ের হাতে পরিয়ে দেয়, সাথে অব্র। নীব্র একবার মায়ের দিকে তাকায়, মায়ের গাল বেয়ে পানি পড়ছে। নীব্রর পানি চোখের কোটরে আটকে আছে। সে কখনোই কারো সামনে কাঁদতে পারে না। নীব্র মায়ের চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না। গটগট করে পা ফেলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। বাড়ির অন্দরমহলে খুশির রমরম অবস্থা। ইফতেখার সাফাকে জড়িয়ে ধরে। সাফা অবাক হয়। ইফতেখার বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই উপহারের কথা জীবনের শেষ দিনেও মনে থাকবে। সাফা না বুঝেই মুচকি হাসে, তবে মনে তার অনেক প্রশ্ন। সাফা বালিশ আর কুলবালিশ কাঁথা নিয়ে দাঁড়িয়ে আছে। গরমের দিনেও সে কাঁথা নিয়ে ঘুমায়। ইফতেখারের বেশ কষ্ট হয়েছে সাফার জন্য কাঁথা খুঁজতে। সাফা দাঁড়িয়ে আছে রাফার রুমের সামনে। সাফার আজ অনেক কিছু জানার আছে, তাই এখানে ঘুমোবে বলে ঠিক করেছে। সে জানে না রাফা তাকে বলবে কিনা, তবুও এসেছে। সাফা দরজায় কড়া নাড়ে। হালকা একবার বাড়ি দিতেই ভেতর থেকে আওয়াজ আসে, এসে যাও মিষ্টির দোকান। সাফা আকস্মিকভাবে ঝটকা খায়, সাথে ভয়ও পায়। মনে মনে ভাবে রাফা আপু কি ভূত। নিজেকে সামলিয়ে সাফা ভিতরে ঢোকে। রাফার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সে জানতো সাফা আসবে, তাই আগে থেকেই বিছানার একবার সাফার জন্য রেখে দিয়েছে। সাফাকে দেখে মিষ্টি করে হেসে বলে, এসে পড়ো মিষ্টির দোকান, তোমার অপেক্ষায় ছিলাম। সাফা ভয় মাখানো কণ্ঠে প্রশ্ন ছুড়ে, আপনি কিভাবে জানতেন আমি আসবো? নিচে যা হাঙ্গামা হচ্ছে, এতে তোমার পিচ্চি মাথা কিছুই বোঝেনি, আর অনেক কিছু বুঝেছে। তাই আমি জানি তুমি জানতে আসবে। বসে পড়ো। আপনি আমাকে সব বললেন? অবশ্যই মাই মিষ্টির দোকান। সাফা খুশি হয়। রাফার পাশে সে বসে। রুমে একবার চোখ বুলিয়ে মনে মনে বলে, এখানেও টিভি সোফা সব আছে। প্রতিটা রুমে মনে হয় একটা বাড়ি। রাফা গলা ছেড়ে বলতে শুরু করে, নিভ্র ভাইয়া আর অব্র ভাইয়া 6 মাসের ছোট বড়, তবে তাদের বয়সের সমবয়সী ভাবটাই বেশি। তারপরে আমি তাদের 5 বছরের ছোট, আর আমার 3 বছরের ছোট হলো নুহা। নুহা নামটা শুনেই সাফা প্রশ্ন করে, এই নুহাটা কে আপু? বলছি তো, নুহা নিভ্র ভাইয়ের ছোট বোন, মানে আমাদের সবার ছোট বোন। কাকিমা নির্ভরশীল একজন নারী।
তার কাছে আগে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল নিজের কেরিয়ার। উনি খুব নামকরা সাংবাদিক ছিলেন, চাচুও সবসময় তাকে সাপোর্ট করতেন, তাই তিনিও উড়ে বেড়াচ্ছে। নানা দেশে তাকে কাজের জন্য ডাকা হতো। কেরিয়ার কেরিয়ার করে সে সংসার জীবন থেকে সরে যায়। সে ভুলেই যায় তার সংসার আছে। পৃথিবীতে নারী একদিক দিয়ে পারদর্শী হলে হয় না, তাদেরকে দুই দিক ম্যানেজ করে চলতে হয়, এটা সে ভুলে গেছে। তারপর নিভ্র ভাইয়ের জন্ম হয়, কিন্তু ওনার মা হওয়ার দায়িত্বের চেয়ে কাজ বড় হয়ে যায়। নিভ্র ভাইয়ের জন্য অনেক কাজের লোক রাখা হয়। রহমত চাচা আছে না, উনি নিভ্র ভাইয়াকে ছোট থেকে দেখাশোনা করছে। মাকে কাছে না পেয়ে নিভ্র ভাইয়া একটু জেদি হয়ে যায়, রাগী, বদমেজাজি আর তার ওপর দুষ্টু। কাকিমা তার সাথে তেমন কথাও বলতো না, মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার কথা হতো। ভাইয়া মা ভক্ত ছিল। বাচ্চারা মাকে ভালোবাসে স্বাভাবিক, কিন্তু ছেলেরা একটু বেশি হয়, মেয়েরা হয় বাবা ভক্ত। নিভ্র ভাইয়া মায়ের জন্য নিজে জমানোর টাকা থেকে অনেক কিছু নিয়ে আসতো। তা দেখে কাকিমা বকা দিত, বলতো সে খারাপ হয়ে যাচ্ছে, এসব ফুটপাতের জিনিস কেন কেন কিনতে যায়, আরও অনেক কিছু। ভাইয়া বেশিরভাগ সময় মা আর দাদুর সাথেই থাকতো। তারপর হয় নুহা জন্মর পরেই নিভ্র ভাইয়া অনেক দায়িত্ববান ভাই হয়ে ওঠে। তাকে নিজেই খাওয়াতে চাইতো, নিজে কোলে নিয়ে ঘুরতো, নিজের কাছে রাখতো। কাকিমার কাজের চাপ বাড়ে, 2 বাচ্চা নিয়েও সে হিজিবিজি অবস্থায় পড়ে। তারপর নিভ্র ভাইয়াকে হোস্টেলে দিয়ে আসবে বলে ঠিক করে, কিন্তু ভাইয়া কান্না করে, জেদ করে, রাগ দেখিয়ে আর যায় না। তাকে সবাই খুবই ভালোবাসতো, এমনকি অভ্র ভাইয়াও তাকে নিজের চাইতে বেশি ভালোবাসতো। তাই সেবারের মতো তার যাওয়া থামানো হলেও একটা ঘটনার কারণে তাকে আবারও হোস্টেলে দিয়ে আসা হয়। ভাইয়া একটা ছেলের সাথে নাকি মারামারি করে তার মাথা ফাটিয়ে দিয়েছে, যদিও এটার আসল কাহিনী জানা নেই। তবুও এই কারণে কাকিমা রাগ করে তাকে হোস্টেলে দিয়ে আসে। তার কিছুদিন পরে নুহা অসুস্থ হয়ে পড়ে। কাকিমা এর মাঝেই তাকে রেখে একটা কাজের জন্য 2 দিন সিলেটে থাকে, কিন্তু তিনি জানতেন না এই 2 দিনে তার জীবনের জঘন্য অধ্যায়ের সূচনার পৃষ্ঠা ছিল। নুহা নিউমোনিয়ার হয়, তাই অতি ঠান্ডায় সে মারা যায়। কাকিমা এরপরে ভেঙে পড়ে, মেয়েকে হারিয়ে পাগল অবস্থা, চাকরি ছেড়ে দেয়, রুম বন্দি করে রাখে নিজেকে। তারপর ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বোনকে না পেয়ে অতি শোকে পাথর হয়ে যায়। মায়ের প্রতি অভিমানগুলো জন্ম নেয় ঘৃণাতে। তার নিজেকে সামান্য নিভ্রনীল থেকে সে ডাক্তার নিভ্রনীল তৈরি করে। আর বাড়ি আসেনি ভাইয়া, সব সময় ভাবে নিজেকে ব্যস্ত করে তুলে। মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়, নিজেকে কাজে পড়ার মাঝে ডুবিয়ে রাখে। মডেলিংয়ে ছোটবেলায় ঢুকে সে, শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার জন্য। শূন্য জায়গাগুলো সে কাজের মধ্যেই পূরণ করতে চাইতো। তাই একটা মিনিটও সময় তিনি অবসর কাটাতেন না। কম কথা বলা, কাজ বেশি করাই তার নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাকিমা অনেক শাস্তি পেয়েছে জীবনে, নিজের কিছু ভুল তাকে অনেকভাবে কষ্ট দিয়েছে। মেয়েকে হারিয়ে ছেলের থেকে দূরে থেকে তিনি মানসিকভাবেও ভেঙে পড়ে। তবে নিভ্র ভাইয়া নিজের পড়ালেখা শেষ করে বাড়ি ফিরলে তিনি ক্ষমা চাই ছেলের কাছে, কিন্তু ভাইয়া নিজেকে কঠিন মানুষ তৈরি করে ফেলেছে, তাই মাকে ক্ষমা করতে পারেনি। তাই আজ অনেক বছর পর কথাগুলো বলে রাফা দীর্ঘশ্বাস নেয়, সাথে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা পানি। সাফার চোখের সাগর শুকিয়ে যাবে ভাব, জামা ভিজে একাকার। রাফাও কেঁদেছে। সাফা বুঝতে পারছে না সে কার জন্য কেঁদেছে, নিভ্রর জন্য নাকি তার মায়ের জন্য, নাকি নুহা নামের সেই বাচ্চাটার জন্য। সবে পরিস্থিতির শিকার। নিভ্রর সারা রাত নির্ঘুম কেটেছে। সারা রাত সে শুধু নিজের হাতের দিকে তাকিয়ে থেকেছে। হাতে সাফার খামচির দাগ বসে গেছে। তার এই এত বছরের জীবনে এটি কোনো মেয়ের দেয়া প্রথম খামচি। নিভ্র এই সারা রাত শুধু হাতই দেখেনি, একটা ছবিও এঁকেছে। মনের অজান্তেই সে ছবি সাফাতে রূপ নিয়েছে। সেই দিনের নীল জামদানি আর লাল জবার ছবি, টোল পড়া গাল, সেই ঘাড়, কাঁধ, ঠোঁট, চোখ, কপাল, চুল, সেই নাক, সেই হাসি, সবই তাকে ঘায়েল করেছে। সেই ক্ষতবিক্ষত হৃদয় দিয়েই এঁকেছে এই ছবি। নিভ্র তাকিয়ে আছে ছবির দিকে, দৃষ্টি তার নজর হচ্ছে না। এক হাতে তার সেই রুমালটা, যেটা সে সাফার ব্যাগ থেকে নিয়েছে, সে চুরি করেছে। এটা তার মনেই হচ্ছে না। মনে হচ্ছে এক মুঠো আবেগ নিয়ে বসে আছে। পাশে তার এক ঝাঁক জোনাকি, সামনেই সেই জোনাকির আলো।
ফজরের আজান কানে ভেসে আসতেই ইফতিকার উঠে বসে, একবার সাখাওয়াতকে ডাকে, তারপর ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে জায়নামাজে বসে। তার জীবনের ভুলগুলো সে শুধরাতে চায় মন থেকে, ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা সে প্রতি সকালেই করে। আজ সে খুব খুশি, মনের মাঝে এক আনন্দ বিরাজ করছে। নামাজের বিছানায় সাফার জন্য তিনি দোয়া করছে। আজ নামাজ শেষে রুমের বাহিরে চলে আসেন তিনি। সকালে নাস্তা বানাবে, আজ শুক্রবার, তাই সবাই বাসায় থাকবে। সবার পছন্দের খাবার নিজ হাতে বানাবে ইফতিকার। যদিও সবসময় ইফতিকারই রান্না করে, তবে আজকের দিনটা একটু আলাদা। সাফার নামাজ পড়েই ঘুমিয়ে পড়েছিল আজকে। শুক্রবার মানেই ঘুম আর ঘুম। সাফার ঘুমের এক বিস্তর রেকর্ড আছে। সে ঘুমলে এক ঘুমে সারাদিন রাত শেষ করতে পারে। সকালের মিষ্টি রোদ জানালা ভেদ করে সাফার চোখে মুখে পড়ে। সাফা বিরক্তির সাথে মুখ কুঁচকায়। সাফার পাশে বই পড়ছে রাফা। এখন প্রায় 7টা বাজে। প্রথম কড়া কিরণটাই সাফার মুখে পড়েছে। সাফার মুখ কুঁচকানো দেখে রাফা হাসে। মনে মনে ভাবে মেয়েটা সত্যি মিষ্টির দোকান একটা। কি সুন্দর টোলটা। অদ্ভুতভাবে শুধু মুখ কুঁচকালেই এই টোল দৃশ্যমান হয়। তার উপর কালো ভ্রুজোড়া, কুচকালে তা আরও কালো লাগে। তখন সাফাকে সত্যি মারাত্মক কিউট একটা মেয়ে লাগে। এমনিতেই এত কিউট একটা মিষ্টির দোকান সাদা সুন্দর তো অনেকেই হয়, কিন্তু চেহারার মায়া মাধুর্য আর আবেগ থাকাটা আসলেই ভাগ্যের ব্যাপার। চাইলেই সবাইকে আল্লাহ এত মায়া দিয়ে দেয় না, তবে ভালো মানুষের চেহারায় মাধুর্য আল্লাহই দেয়। রাফা সাফার মুখের চুলগুলো সরিয়ে দেয়, তারপর কাঁথাটা গায়ে টেনে দেয়। কিছুক্ষণ পরে না হয় ডাকবে ভেবে। অভ্রর ইদানিং ঘুম হয় না। মনের তীব্র ব্যথা তাকে ঘুমোতে দেয় না। সবসময় মনটা কেমন খালি খালি লাগে। কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যেন তার মাঝে নেই। সবসময় মনকে বোঝাতে সে ব্যস্ত। বিছানায় উপত হয়ে সাফার সেদিনের ছবিটা দেখে অভ্র। কেন যেন দেখতে ভালো লাগে। হারানোর বেদনা তাকে গ্রাস করে, তবুও ভালো লাগে। একটা স্নিগ্ধ চেহারার বাচ্চা মেয়ে। দরজায় ধাক্কার শব্দ হয়, সাথে সাথে চোরের মতো সে ফোনটা বালিশের নিচে চাপা দেয়। পেছন ফিরে দেখার জন্য মাথা উঁচু করে দেখে নিভ্র দাঁড়িয়ে আছে। নিভ্রকে দেখে যেন তার মনে ধরা পড়ার ভয় হয়, তাই একটু দ্রুত উঠে বসে। নিভ্রর গায়ে সাদা ট্রাউজার আর সাদা গেঞ্জি, কানে ইয়ারফোন, মাথা ভর্তি ঘাম। এক পাশের চুলগুলো লেপ্টে পেছনে সেট করা, সামনের চুলগুলো সিল্কি আর লম্বাটে, তাই কিছুক্ষণ পরপর তা কপাল ছুঁয়ে যায়। নিভ্র চুল সরায়, গালের চাপ দাড়িতে একবার হাত বুলিয়ে হাসে। নিভ্রর গোপন কিছু হাসি আছে, তা সে তার গোপন মানুষ অভ্রর সামনেই হাসে। নিভ্রর হাসি দেখে অভ্র হাসে, হেসে প্রশ্ন করে, কি রে, সূর্য কি ভুল দিকে নিজেকে উদিত করেছে নাকি? নিভ্র আবার হাসে, হেসে এসে অভ্রর পাশে বসে তারপর জবাবে বলে, না, ঠিকভাবে উঠেছে ইংলিশ টিচার। তবে তুই আজ মর্নিং ওয়াকে গেলি না কেন? অসুস্থ নাকি? বলেই অভ্রর কপালে হাত দেয়। অভ্র হাসে, তারপর বলে, না, তেমন কিছু না, নামাজ পড়েই ঘুমিয়েছিলাম। আমার মনে হচ্ছে তুই অসুস্থ। আর মনেই জবাব দেয় অভ্র। হয়তো। নিভ্র থমকায়, চোখ পড়ার চেষ্টা করে, তবে অভ্রর চোখও তার মতো। পড়া অত সহজ না। দুভাই গল্পে মাতে। এদের গল্প মানে ভিন্নতা, আকাশচুম্বী গল্প। পরিবার থেকে পেশায়, তারপর দেশ, তারপর পৃথিবী, আর শেষ একদম মহাবিশ্ব থেকে পরকালে চলে যায়। সাফা ঘুম থেকে উঠে নাস্তা করে, তারপর বাগান দেখতে যায়। এই বাসায় আসার পর থেকে তেমন ঘুরে দেখা হয়নি তার, তাই সে বাহিরে পা রাখে। এক পাশ জুড়ে বাগান, বাগানে ফুলের সাথে ফলের গাছও আছে ভরপুর। সাফা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগে। গোলাপ থেকে শুরু করে কৃষ্ণচূড়া, কদম গাছও আছে। সাফা গোলাপে হাত রাখে, কত সুন্দর পাপড়িগুলো, নরম তুলতুলে, আর এদের রঙও ভিন্ন। সাফার মনে হয় কেউ তাকে দেখছে, তার পেছনে কেউ আছে, তাই একটু আড়াআড়ি চোখে তাকিয়ে সম্পূর্ণ ঘুরে দাঁড়ায়। নিভ্র দাঁড়িয়ে আছে। সাফা অবাক হয়ে কিছুক্ষণ নিভ্রর ঘামে ভেজা চুলগুলো দেখে। মনে অদ্ভুত ইচ্ছে জাগে, কপালে বিন্দু বিন্দু ঘাম নিভ্রর। সাফার মনে 18 জাগে, মন চায় ছুঁয়ে দিতে, ডান হাতে মুছে দিতে, গায়ের ওনাটা তুলে একটু কপাল স্পর্শ করতে, আর বাম হাতের চিকন আঙুল দিয়ে সিল্কি চুলগুলো চোখের কোণা থেকে সরিয়ে দিতে, একটু নাড়িয়ে পানি ঝাড়তে।
কিন্তু চাইলেই সব করা যায় না। কথাটা মনে করে সাফা নিজেকে সামলায়। নিভ্র চোখ ছোট করে তাকে দেখে সাফার প্রথমেই সেই চমকতা বিলীন হয়। নিভ্র সাফাকে পর্যবেক্ষণ করে। গায়ে তার সুতির থ্রি পিস, গলা জড়িয়ে গায়ে বিশাল ওড়না, চুলগুলো বরাবরের মতো খোপা করা, তবু কিছু ছোট্ট অবাধ্য চুল এলোমেলো হয়ে চোখের কোটে ঠোঁটের উপর আছড়ে পড়ে আছে। নিভ্র হাত বাড়ায়, সরিয়ে দেয় চুলগুলো কোমলভাবে, তবুও তাতে প্রকাশ পায় ঈর্ষা, প্রকাশ পায় অধিকার বোধ। আমি ছাড়া তোদেরও ছোঁয়ার অধিকার নেই। কথাটা মনে মনে আওড়ায়। সাফা হাবার মতো তাকিয়ে থাকে। অদ্ভুত মোহনীয়তা ঘিরে ধরে তাকে। নিভ্র স্বাভাবিক, তার মাঝে বিচলিতের ছিটে ফোটাও নেই, যেন যা করছে ভুল কিছু না। সাফা ভাবে সে কল্পনার রাজ্যে আছে, তাই হাত বাড়িয়ে চিমটি কাটে। নিজের হাতে না, নিভ্রর হাতে। নিভ্র মৃদু আওয়াজ করে, রাগী চোখে তাকায় সাফার দিকে, তারপর বলে, চিমটি দিচ্ছিস কেন? সাফা বোঝে স্বপ্ন নয়, সত্যিই হচ্ছে সব। মুহূর্তেই লজ্জারা তাকে গ্রাস করে, চোখে মুখে লাল আভা ফুটে ওঠে। ঠোঁটজোড়া হালকা প্রসারিত করে নরম সুরে সাফা বলল, সরি, তবে আপনি এখানে কেন? নিভ্র তাকিয়ে থাকে সাফার গালে, চোখে ঠোঁটে আর খুঁজে টোলটা না পেয়ে মন ক্ষুণ্ণ হয়, তবে শান্ত ভঙ্গিতে বলে, বাগান যেহেতু আমাদের, তো আমি আসতেই পারি, তাই না? তা কি দেখছো এত সকাল সকাল? ফুল কত সুন্দর, তাই না? আপনাদের বাগান সুন্দর খুব, কত কত গাছ, অনেক ফুলের নাম জানি আমি। আমি না হয় বলে দেবো, চলো ঘুরে দেখাই। সাফা খুশি হয়। নিভ্রর পাশে এসে দাঁড়ায়, সাথে সাথে চুরির ঝুমুর ঝুমুর শব্দ নিভ্রর কানে বাজে। নিভ্র একবার ঘাড় কাত করে সাফার হাতের দিকে তাকায়। সাফা হলুদ চুড়ি পরেছে। সাফার চুরির প্রতি পাগলামি দেখে নিভ্র মনে মনে হাসে। চুরি প্রেমী না হলে তো আর কেউ সকাল সকাল চুরি পরে ঘোরে না। নিভ্র ঠোঁট বাঁকায়, সাথে এক ভালো লাগাও কাজ করে। সাফার পায়ে এখনও তার দেওয়া সে পায়লা আছে। নিভ্রর কেমন জানি সব নিজের নিজের মনে হয়। হলুদ চুড়ি সাদা হাতে মিশে আছে। পায়ের প্লাজোর নিচে কালো পাথরের পায়েলটা দেখা যাচ্ছে, বেশ মানিয়েছে। সাফা যে পায়েলটা খুলে ফেলেনি, এটা দেখে নিভ্রর মনে খুশিরা দোল খায়। মন বলে, প্রতি সকাল এভাবেই শুরু হলে হয় না? একটা মিষ্টি সকাল। সাফা লাজুক হাসে। নিভ্র অবাক হয়ে সে হাসি দেখে। মেয়েটার মাঝে সব আছে, টক ঝাল মিষ্টি টাইপের স্বভাব। কখনো সে চঞ্চলতায় ভরা কিশোরী, কখনো আবার আবেগী মেয়ে, কখনো বুঝের কথায় নিজেকে ফুটিয়ে তোলে, কখনো আবার লাজুকতার মতো লজ্জায় লাল হয়। সাফা হাঁটে নিভ্রর পাশ দিয়ে, নিভ্র হাঁটে। সবুজ ঘাসে দুজনেই হেঁটে চলেছে। কিছু দূর গিয়েই মালির সাথে দেখা। নিভ্রদের পুরনো মালি এনে গাছ কাটা থেকে শুরু করে গাছে পানি দেয়া এনার কাজ। আকবর চাচা বলে ডাকে সবাই। নিভ্রকে সাফার সাথে বাগানে দেখে তিনি যেন রাতে সূর্য দেখছে, সেভাবে চমকায়। হা করে প্রশ্ন করে, নিব্র বাবা নি, তুমি এখানে কেমতে? নিভ্র হেসে দুষ্টুমির সুরে বলে, এমতে এমতে। আকবর অবাক হয়। এই হাসি ছোটবেলার দেখেছে সে, আর দেখা হয়নি। আজ অনেক বছর পরে নিভ্র বাগানে এসেছে। বাগানের সামনে দিয়ে বাড়িতে ঢুকলেও বাগানে সে কখনোই ঢুকেনি। আকবর চাচা বললেন, বাবা কিছু লাগবো? তেমন কিছু না, বাগান ঘুরতে এসেছি, আর তোমার সঙ্গে দেখা করতেও। আর একে তো চেনোই না। চাচা, এখন কি ফুল বা ফল হয় বাগানে? সময়টা কি এখন? আকবর হেসে বলে, বর্ষাকাল এখন, তাই শীতকালের ফুল বাদে সব ফুলই প্রায় পাইবা। নিভ্র হেসে আরও দু চারটি কথা বলে তারপর হাঁটে, সাথে সাফাও। সাফার ভালো লাগছে নিভ্রর স্বাভাবিক রূপ। হঠাৎই তার কাল রাতের কথাগুলো মনে পড়ে। সাফার মন খারাপ হয়। নিভ্রর প্রতি তার এক অদ্ভুত মায়া লাগানো অনুভূতি হয়। নিভ্র থামে, সাথে সাফাও। একটা বিশাল গামলার দিকে হাত উঁচিয়ে বলে, চেনো এই ফুল? পর্তুলিকা ফুল এগুলো। আবার নয়টার ফুলও বলা হয়। তুমি তো দেখছি অনেক ফুলই চেনো। সাদাটা কেমন লাগে? আরে পর্তুলিকা সাদা হয় না, আপনি জানেন না? নিভ্র হাসে। তারপর সাফার আগে আগে হেঁটে একটু সামনে যায়, একটা জায়গা দেখিয়ে বলে, শুধু সাদা না, লাল, কমলা, হলুদও হয়, আবার রং বেরঙেরও হয়। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে। কি সুন্দর ফুল তাদের বাসার সামনে লাগিয়েছিল, তবে সবই মেজেন্ডা রঙের। কিন্তু এখানে এত রঙের ফুল সে ভাবতেই পারছে না। সাফা হাঁটু গেড়ে বসে, চুরির ঝলকারি আবার নিভ্রর কানে আসে। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, ছিরি কিছু ফুল। তুমি জানো না, ফুল হাতে না, গাছেই সুন্দর।
সাফা মুখ বাঁকিয়ে বলে, পুষ্প আপনার জন্য ফোটে না, অন্যের জন্য ফোটে, বুঝলেন? তাই আমি নিতেই পারি 2-3টে পর্তুলিকা। নিভ্র আবার হাসে, তারপর একটু পাশ ঘেঁষে বসে বলে, ভাব সম্প্রসারণ আমিও পড়েছি, তবে এটার মিনিং কিন্তু ভিন্ন। তো কি হয়েছে? এইভাবে বুঝলেই হয়। সাফার কথায় নিভ্র চুপ করে, তারপর নিজেই একটা সাদা পুর্তলিকা ফুল ছিঁড়ে নেয়, সাফার দিকে বাড়িয়ে বলে। সাদাটা বেশি সুন্দর, এটা নাও। সাফা তাকায়, তারপর হেসে হেসে বলে, নিজেই প্রথমে জ্ঞান দিলেন, আবার নিজেই ছিলেন। কষ্ট করে জ্ঞান দিলেন কেন তাহলে? কি আর করার, পুষ্প আপনার জন্য ফোটে না, অন্যকে সুবাস দিতে আর সৌন্দর্য মান্ডিত করতেই ফোটে। তোমার যুক্তি মেনে নিলাম, তাই ছেড়ে দিলাম। সাফা মুচকি হাসে, ফুলটা নিজ হাতে নেয়, কানের একপাশে গুজে দেয়। নিভ্র তাকিয়ে দেখে সাফার চেহারাটাই তার কাছে একটা পুর্তলিকা মনে হচ্ছে, পুতুলের মতো। সাফার স্নিগ্ধ মুখে হাসি ফোটে। নিভ্র পলকবিহীন তাকিয়ে তা দেখে, তারপর আবার হাটে অনেক ফুলের সাথে পরিচয় করিয়ে দেয় নিভ্র সাফাকে। গাছ ভর্তি কদম দেখে সাফা তাকিয়ে থাকে কিছু সময়, মনে মনে ভাবে, নিভ্র যদি বলতো একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। ইস, সাফা লজ্জিত হয় নিজের ভাবনায়। নিভ্র এই লজ্জার মানে বুঝতে পারে না। কিছু সময় তাকিয়ে দেখে সে লজ্জা। সব ফুলের মাঝে নিভ্র বুঝতে পারে সাফার লাল কৃষ্ণচূড়া আর সাদা গোলাপ প্রিয়। ফুল নিয়ে নিভ্রর মনে তেমন আবেগ ছিল না, তাই তার প্রিয় ফুল বলতে তেমন কিছুই নেই। নিভ্র আকবর চাচাকে ডাকে, তাকে বলে, আচ্ছা, সাফা এইদিকে নেই। ওইদিকে হেঁটে হেঁটে সে দেখছে পেয়ারা গাছে ঠাসা পেয়ারা ধরে আছে। তার গাছে উঠতে ইচ্ছে করছে, কিন্তু নিভ্র যদি চোর ভাবে তাই আর ওঠে না। দুজনেই বাগানের সামনে চলে আসে। অভ্র পাশের খোলা জায়গায় চা হাতে দাঁড়িয়েছিল, তাদের দিকে এগিয়ে আসে। এবার সাফার কানে ফুল দেখে কিছুক্ষণ থমকে থাকে। আকবর চাচা একগুচ্ছ সাদা গোলাপ নিভ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, সব সাইতে সৌন্দর্য আছে এখানে। ধন্যবাদ চাচা। সাফা অবাক হয়ে ফুলগুলো দেখে, কি সুন্দর দেখতে। এই বাগান ঘুরলেই তার হবে, আর পৃথিবীতে ফুলের সন্ধানে যেতে হবে না তার। সাদা গোলাপ তার খুবই প্রিয়। নিভ্র ফুলগুলো সাফার দিকে এগিয়ে দিয়ে বলে, এগুলো তোমার। সাফা খুশিতে লাফিয়ে ওঠে, দু হাত একসাথে মুঠোয় বন্দি করে চেঁচিয়ে বলে, সবগুলো আমার। আমি চারপাশে আপাতত কাউকে দেখছি না, তাই এগুলো তোমার। সাফা অভিমানী সুরে বলে। দেখলে বুঝি তাকেই দিতেন? সাফার এমন বাচ্চাদের মতো কথা শুনে নিভ্র মাথা ঝাঁকিয়ে হাসে, অভ্র হাসে সাথে। অভ্রর দিকে তাকায় দুজনেই। অভ্র এগিয়ে আসে আরো একটু, হাসি মুখে বলে, সমস্যা কি তোমাকে না দিলে তুমি মার্বেল ফেলে নিভ্রর কোমরও ভেঙে দিও। সাফা জিহ্বায় কামড় দেয়, জোরপূর্বক হেসে বলে, সরি বলছি না স্যার, ওটা আপনার জন্য ছিল না, ভুল করে আপনি চলে এসেছেন। নিভ্র অবাক হয়, সে দুয়ে দুয়ে চার করে, তারপর অভ্রর দিকে একবার আর সাফার দিকে একবার তাকায়। বুঝতে পারে অভ্রর কোমর সাফাই ভেঙেছে। নিভ্র কিছু ভাবে, আবার নিজের মনকে নিজেই ঝাড়ে। অভ্র সাফার সাথে কথা বলেই তার রাগ হয়, কেন যেন তার মোটেও ভালো লাগে না। অদ্ভুত একটা জ্বালা কাজ করে। এই অদ্ভুত ফিলিংসের সাথে নিভ্রর আগে কখনোই পরিচয় হয়নি, তাই সে ক্ষুব্ধ নিজের প্রতি। প্রিয় ভাইয়ের সম্পর্কে এমন ফিলিংস হওয়া তার মোটেও পছন্দ হচ্ছে না। সাফা খপ করে নিভ্রর হাত থেকে ফুলগুলো নিয়ে নেয়। নিভ্র অবাক হয়। সাফা হেসে বলে, নিয়ে নিলাম, এখন এগুলো আমার, তাই আমার জিনিস আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না। ঠিক বলেছি না ইংলিশ স্যার? অভ্র হাসে, তারপর নিভ্রর সবুজ চোখের দিকে তাকিয়ে বলে, যা তোমার তা কেউ কেড়ে নিতে চাইলেও নিতে পারবে না। যাকে তৈরি করা হয়েছে তোমার জন্য, সে চাইলেও তোমার, না চাইলেও তোমার। যেমন গোলাপগুলো সাফা তোমার জন্যই ফুটেছে, তাই তোমার হাতেই জায়গা পেয়েছে, তোমার মনের ঘরেই তার ঠাঁই হয়েছে। নিভ্র অবাক হয়ে তাকিয়ে আছে অভ্রর ঘন কালো চোখের দিকে। চশমাটা ভেদ করেও সেই চোখ দেখা যাচ্ছে স্পষ্ট। এ যেন অদ্ভুত গোলক ধাঁধা। হঠাৎ করে নিভ্রর মনে হচ্ছে তার আনকমন সবুজ চোখের চাইতে ওই ডাগর কালো আঁখি বেশি সৌন্দর্যে মণ্ডিত। কি অদ্ভুত চোখ অভ্রর! এত বছরের জীবনে তার এই প্রথম এই কথাটা মনে হচ্ছে। সাফা উচ্চ শব্দে বলে, সেটাই, যা আমার হবে বলে ভাগ্যে আছে তা আমারই হবে। আমি ভাগ্যে বিশ্বাসী।
তবে এখান থেকে একটা ফুল আপনারও। শত হোক আপনার ভাই দিয়েছে বলে কথা, ভাগ আছে আপনার। সাফা একটা গোলাপ অভ্রর দিকে এগিয়ে দেয়। অভ্র সেই ফুলের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। নিভ্র চোখ আটকে আছে সেই ফুলে। অভ্র হাত বাড়িয়ে নেয় সে ফুল, মুস্কি হেসে বলে, আমার ভাইয়ের সবকিছুতে আমার অধিকার থাকলেও তার ভাগ্যে কিন্তু আমার অধিকার নেই। তাতে কি সব সময় অধিকারে বিশ্বাসী হতে হবে নাকি? কখনো ভালোবাসা আর বন্ধনে বিশ্বাসী হতে হয়, বুঝলেন? বুঝলাম। সাফা নিভ্রর দিকে একটা ছোট্ট কলিযুক্ত ফুল এগিয়ে দিয়ে বলে, আপনার ভাগ্য ভালো, একটার সাথে দুটো ফ্রি। তবে কলিটা বেশি সুন্দর, এই নেন, এটা আপনার। কিছু দিলে কিছু পেতেও হয়। নিভ্রর গম্ভীর ভাব কাটে। ফুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে সে ভাবে হয়তো সত্যি ভাগ্য ভালো। নিভ্র আনমনে হাত বাড়িয়ে নেয় সেই ফুল। হাতে কাটা গেঁথে যায়। নিভ্রর হাত কাটে একটু, তবুও ফুল ছাড়েনি সে। সাফা উত্তেজিত হয়ে বলে, গোলাপে কাটা থাকে আপনি জানেন না? আজও কেটে গেছে তো এখন কি হবে? ফুলটা আমাকে দিয়ে দেন আর হাতে স্যাভলন লাগান, চলেন। সকল সৌন্দর্যেই দাগ থাকে, তা নাহলে সেটা সৌন্দর্য হিসেবে বিবেচিত হয় না ম্যাডাম। গোলাপের মূল বৈশিষ্ট্য হচ্ছে কাটা। ফুলের সৌন্দর্য ছুঁয়ে দেখতে হলে কাটার সঙ্গে আলাপ তো হবেই। প্রকৃত সৌন্দর্যের খোঁজ পেতে হলে কাটা খাওয়া উত্তম। এবার বলো, তুমি বুঝলে? নিভ্রর কথায় সাফা হাসে, অভ্র হাসে। নিভ্রর কথাগুলো তার মনের, কিন্তু তার অগোচরে বাহিরে আসে। হয়তো একদিন নিজে ইচ্ছায় কথাগুলো তার মুখ দিয়ে আসবে। অভ্র এতে বিশ্বাসী। সাফা নিজের রুমের জানালার পাশ ঘেঁষে খালি জায়গায় বসে আছে। চোখ তার দূর নীল আকাশের দিকে, চোখে মুখে লজ্জার আভা, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। সাফার মনের সুপ্ত ভালোবাসারা লজ্জায় প্রকাশিত হচ্ছে। হাতের গোলাপের দিকে একবার তাকাচ্ছে তো দুই ঠোঁট একসাথে চেপে হাসছে। মনের মাঝে অনুভূতির খেলা হচ্ছে। একবার গোলাপগুলো বুকে চেপে দীর্ঘশ্বাস নেয় সে। ভালোবাসা এক অদ্ভুত খেলা, যেই খেলায় একবার নামলে আসক্তি নিশ্চিত। মেয়েদের মনের কোটরে ভালোবাসা সহজে জমা হয় না, কিন্তু একবার তা জমা হলে তা সম্পূর্ণ মন জুড়ে বিচরণ করে। সাফার মনে হচ্ছে গোলাপগুলো শুধু গোলাপ না, এতে জমে আছে একগুচ্ছ আবেগ আর অপ্রকাশিত ভালোবাসা। ইস, কেন যে এই ভালোবাসা প্রকাশিত হয়নি? কেন মনের কথা কোটারে জমা না রেখে বাতাসে ভাসিয়ে দেয়নি? কেন গোলাপ হাঁটুতে ভর দিয়ে হাতে আসেনি? কেন নীল আকাশকে ভালোবাসার দলিল করা হলো না? কেন গলা দিয়ে উচ্চারিত হলো না সেই মুখরিত মনোমুগ্ধকর ভয়ঙ্কর শব্দ, যা ক্ষতবিক্ষত করে হৃদয়ের গালিচা, যা ভেঙে চুরমার করে মনের সুপ্ত আয়না? এত কেনর মাঝেও সাফার ভালো লাগা কাজ করছে। তার মনে হচ্ছে লুকোনো প্রেমই সুন্দর। প্রেমে গোপনীয়তা থাকাই ভালো। প্রেম তো প্রকাশেই শেষ হয়, তাই অপ্রকাশিতই থাকুক না। কিন্তু যদি প্রেম না হয়, যদি তার মনের জমানো সব দেওয়ার মতো সময় না হয়, যদি তার অনুভূতি তাতেই সীমাবদ্ধ থাকে। সাফা হাসে খিলখিল করে, তারপর উচ্চারিত শব্দে বলে, ভালোবাসা পাওয়ার আশা করতে নেই, তাহলে তো তা লেনদেন হয়ে যাবে। ভালোবাসায় শুধু অনুভূতির জায়গা আছে, তাই অনুভূতিতে সিক্ত হতে চাই সব বেলায়। সাফা লাফিয়ে নামে জানালার পাশ থেকে। নিজের বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের ওপরে রাখা ফুলদানিটা থেকে প্লাস্টিকের ফুলগুলো খুলে তাতে নিভ্রর দেয়া ফুলগুলো গেঁথে রাখে সে। একটা মুচকি হেসে দুহাতের মুঠোয় ফুলগুলোকে বন্দি করে নিজের কোমল লাল ঠোরজোড়া বসিয়ে দেয়। একটা শব্দ করে চুমু খায় সে। তখন তার সামনের কিছু চুল এলোমেলো হয়ে ফুলের গায়ে পড়ে। সাফা সে চুল সরায় না, এভাবেই বসে থাকে। নিভ্র নিজের রুমের দরজায় ঠেস দিয়ে বসে আছে। হাত এপিট ওপিট করে সে গোলাপটা দেখছে। একবার নাকের কাছে এনে ঘ্রাণ নিচ্ছে তো মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসই ফুল। তার নিজের ঘরময় ফুলে ফুলে ভরিয়ে রাখতে ইচ্ছে করছে। নিভ্র ঠোঁট কামড়ে ভাবে তার গোলাপ সত্যি আলাদা। এই গোলাপে অনুভূতির মায়া আছে, আছে এক আলাদা ছোঁয়ার গন্ধ, যা এই সাধারণ ফুলকে করে তুলেছে অসাধারণ। নিভ্র উঠে দাঁড়ায়, নিজের গোপন ডায়েরির ভাঁজে ফুলটা রাখে। পাশের কলম নিয়ে একটা মোহনীয় কবিতা লেখে সে। কবিতা সে ছোটবেলা থেকেই লিখে। জীবনের বেশিরভাগ সময়টাই সে শুধু নিজের সাথে থেকেছে, তাই সব সময়ে সেই ডায়েরি লিখেছে। না পাতার ভাঁজে আবার কবিতাও লেখে। ভালো লাগে এটা তার। তবে তার সব কবিতার চাইতে আজকেরটা আলাদা। তার কবিতা সব সময় জীবন, প্রকৃতি, বাস্তবতা আর নিজেকে নিয়েছিল, কিন্তু আজকে কবিতাটা সে অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতির শিকার হয়ে লিখেছে।
অভ্রর গোলাপটা সে তার ডায়েরিতে লাগানো সাফার ছবির পাশে লাগিয়ে দেয়। তারপর ডায়েরিটা খুলে তার আর নিভ্রর জড়িয়ে ধরে রাখা ছবিটা দেখে। ছোটবেলার ছবি এটা। অভ্রর এখন অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তির অনুভূতি হয়। একটা চুমু খায় ছবিতে। ছবির একপাশে নীল কালিতে ডিজাইন করে লেখা ভালোবাসার নীল। লেখাটায় হাত ছোঁয়ায় অভ্র। সাফা রাফার পাশ ঘেঁষে ঘুরছে। রাফা বুঝতে পারে সাফার কিছু বলার আছে, তবে বলতে পারছে না। কিন্তু কি বলবে তাও বুঝতে পারছে না, তাই প্রশ্ন করে, মিষ্টি দোকান কিছু বলবে? এই বাসায় ছাদ নেই আপু? কেন থাকবে না, অবশ্যই আছে। তুমি যেতে চাও? ছাদ আমার খুবই প্রিয়, তাই আসার পর থেকেই ছাদ খুঁজে চলেছি, কিন্তু কোন দিকে বুঝতে পারছি না। চলো তাহলে। রাফা সাফার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, তারপর হাতটা দেয় ছাদের উদ্দেশ্যে। সিঁড়ির দিকে গিয়ে সাফা অবাক হয়। তার রুমের একটু পাশেই সিঁড়ি, আর সে কিনা খুঁজে খুঁজে মরছে। নিজের বোকামিতে সে নিজেই অবাক। ছাদটা দেখে সাফা আরও অবাক হয়। ছাদের মাঝে একটা নীল পানির সুইমিং পুল। পুলের চারপাশে গাছ আছে কিছু, তবে ফুলের গাছ না, বিভিন্ন ক্যাকটাস গাছ। এইসব গাছে আবার ছোট ছোট ফুলও আছে। ছাদের একপাশ থেকে বাড়ির বাগানটা দেখা যায়। পেছনের দিকে বাগান, ছাদ ঘেঁষে একটা অদ্ভুত গাছ যেটার নাম জানা নেই সাফার। সাফা এবার ডান দিকে তাকায়। ডান দিকে একটা সরু রাস্তা চলে গেছে। ছাদে এমন রাস্তা দেখে সাফা তো ভারী অবাক। রাস্তার শেষ হয়েছে একটা কাচের গোল ঘরে। গোল ঘরটার বাহির থেকে ভিতরের কিছুই দেখা যাচ্ছে না। সাদা পর্দা দিয়ে ঢাকা ঘর। সাফার কৌতূহল জাগে, তাই রাফাকে প্রশ্ন করে, আপু, ওইদিকে কি? চলেন দেখি। আরে না, ওটা নিব্র ভাইয়ের ঘর। ভাইয়ের ঘরে আমরা তেমন একটা যাই না, ভয় লাগে। ভয় পাওয়ার কি আছে আপু? উনি কি বাঘ? তার চাইতে কম কি? সাফা চোখ ছোট করে সেই হাসি দেখে, ভাবে সবাই এই লোকটাকে এত ভয় কেন পায়। কই, সে তো পায় না। তার কেন যেন ভয়ই লাগে না নিভ্রকে, উল্টো কিউট কিউট লাগে। লাল লাল ঠোঁট, সবুজ অদ্ভুত ভয়ঙ্কর চোখ, মারাত্মক সেই সিল্কি চুল। হাত দিয়ে যখন সাই করে চুলগুলো সরিয়ে দেয় সাফার তখন খুব করে বলতে ইচ্ছে হয় থাক না এভাবে, কিন্তু বলা হয় না। দেখাই তার কাজ। রাফার ফোন বাজে। সাফার হুঁশ হয়। রাফা ফোন রিসিভ করতে করতে বলে, সরি মিষ্টি দোকান, একটু নিচে যেতে হবে। নিশান কল করেছে, আব্বুর সাথে একটু কথা বলতে চাই, তাই যেতে হবে। তুমি দেখে চলে এসো কেমন? ওইদিকে যেও না, বকা খেতে হবে কিন্তু। সাফা মাথা ঝাঁকায়, কিন্তু মনে মনে বলে, নিষিদ্ধ জিনিসে আগ্রহ বেশি, তাই এই নিষিদ্ধ ডাক্তার সাহেবের প্রতিও আমি নিষিদ্ধ ডাক্তারের প্রতি আমি অধিক আগ্রহীত। রাফা কথা বলতে বলতে হেঁটে চলে যায়। সাফার মাথায় আসে না এই নিশানটাকে। সাফা প্লাজো একটু তুলে সুইমিং পুলে পা ভিজিয়ে বসে কিছুক্ষণ, তারপর একবার ঘাড় ঘুরিয়ে নিভ্রর ঘরের দিকে তাকায়। হঠাৎ ঠোঁট চেপে হেসে উঠে দাঁড়ায়। ভেজা পা টিপে টিপে সে পা বাড়ায় সরু রাস্তার দিকে। ঘরটা তাকে খুব টানছে। সাফা নিভ্রর ঘরের দরজার সামনে দাঁড়ায়। দরজা খোলাই আছে। সাফা চোরের মতো উকিঝুঁকি দেয়। নিভ্রকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে পড়ে। ঢুকেই তার মাথায় হাত। তিনটা বুক সেলফ দেখে সাফার মাথা ঘুরে ওঠে। মনে মনে বলে, বাবা গো, এত বই পড়ে কোন গুরু? সাফা ঘুরে ঘুরে দেখে বিশাল একটা রুম জুড়ে সাদা সোফা আছে, 3টা বুক সেলফ আছে, সাথে একটা কাচের সিঁড়ি। তার মানে উপরেও একটা রুম আছে। সাফার সেদিকের চাইতে পর্দার পেছনে কি আছে দেখার আগ্রহ সেদিকে বেশি। ঘরটাকে এই পর্দায় দুটি অংশে ভাগ করেছে। সাফা বুক সেলফের কাছে দাঁড়ায়। মাঝের বইগুলো থেকে একটা বই নেয় সে। তারপর বইয়ের প্রথম পাতা খুলেই সে মুখ কুঁচকে ওঠে। একটা হৃৎপিণ্ডের ছবি, তাতে সাফার ভাষায় তার যুক্ত হৃৎপিণ্ডের চারপাশে নানা লেখা। সাফা কপাল কুঁচকে একটু পড়ার ভঙ্গি করে। মুহূর্তে সে মুখ বেঁকিয়ে বলে, এই সব ডাক্তারি মানুষ পারে নাকি? যারা পড়ে এরা ঘুষ খায়, তাই এই বই হজম করার শক্তি পায়। সাফা, তোর দ্বারা হবে না। তুই তো নাদোষ নুদোষ আইসক্রিম গার্ল। এটার জন্যই বলি এই ডাক্তারগুলো মুখটা বাংলার 10-এর মতো করে কেন থাকে। এই গাড্ডা বই পড়লে মানুষের মাথা ঠিক না থাকারই কথা। আহারে, ভালো ভালো মানুষগুলো এগুলো পড়ে পড়ে নিজেদেরকে গরু বানায় ফেলছে। দুঃখ লাগে বেচারা ডাক্তার সাহেব। সাফা বইটা আবার জায়গায় রেখে দেয়। বইটা রাখার পরে তার নিজেকে হালকা হালকা লাগছে। বুকসেলফের 3 খণ্ডে, একটাতে মেডিকেলের নানা বইয়ে ভরা, একটাতে রাজনৈতিক বই, আর একটাতে সাধারণ অনেক বড় লেখকের বই। সাফার একটা পাশও ভালো লাগেনি। মনে মনে বলে,
একদিন সে এই বুক সেলফগুলোতে হুমায়ুন স্যারের বইয়ে ভরিয়ে দেবে। সব বই হবে বাংলাদেশের লেখকের বই। তার এদের বই পড়তে বেশি ভালো লাগে। প্রেমিক বই থাকবে এক খণ্ডে। সাফা এগুলো মনে মনে ভাবে। তারপর সেই সাদা পর্দা ঠেলে ভেতরে যায়। আর একটা রুম দেখে সাফা মনে মনে ভাবে, লোকটা যেমন রহস্যময় তার রুম, ঘর, এমনকি বুক সেলফও তার মতোই আজাইরা। রুমটা সাফার দারুণ লাগছে। কি সুন্দর সাদা চাদরে মোড়ানো বিছানা, দুপাশে দুটি বেড, টেবিল, তাদের ওপর দুটি ল্যাম্প আছে। বিছানার সামনে একটা সাদা সোফা, কাচের আলমারি, তাতে দৃশ্যমান নিভ্রর সব ব্লেজার, শার্টে আর জ্যাকেটে। বিছানার বাম পাশে একটা সাদা টেবিল, টেবিলের উপরে বই আর ডায়েরি দেখা যাচ্ছে। টেবিলের পাশে একটা কিছু আছে যা কাপড় দিয়ে ঢাকা। সাফার মনে হচ্ছে কোনো পেন্টিং হবে হয়তো। ডান পাশে একটা ওয়াশরুম আছে আর বাম পাশের শেষে একটা বারান্দা মনে হয়। সাফার পেন্টিংটা দেখার আগ্রহ জাগে, তাই এগিয়ে যায় কয়েক পা। সাফা কাপড়ে হাত দিতে যাবে, তার আগেই ওয়াশরুম থেকে নিভ্রর আগমন হয়। সাফার সেদিকে খেয়াল নেই, সে নিজের মতো দেখতে ব্যস্ত। নিভ্র দ্রুত পায়ে এগিয়ে এসে সাফাকে টেনে দেয়ালে চেপে ধরে। সাফা আকস্মিকভাবে অবাক হয়ে তাকায়, সাথে সাথেই চোখ বুজে নেয়। নিভ্র রাগে লাল হয়, তাতে দাঁত চেপে বলে, তুমি এখানে কি করছো? সাফা জবাব দেয় না। তার বুকের টিপ টিপ শব্দ নিভ্রর কানে আসে। ভয়ে সাফার কাঁপুনি যতটা না হচ্ছে তার চেয়ে বেশি নিভ্রকে নিজের এত কাছে দেখে হচ্ছে। সাফা কাঁপছে। নিভ্র তাকিয়ে আছে সাফার খিচা মুখের দিকে। মুহূর্তে নিভ্র রাগ কমে আসে, সেই ভয়ঙ্কর টোল দৃশ্যমান হয়। নিভ্র সাফার এক হাত ছেড়ে দেয়, হাত বাড়িয়ে গালে হাত রাখে। সাফা কাপা গলায় চোখ মুখ খিচেই বলে, সরি 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 বলে দিয়েছি, এবার ছাড়েন। আর জামা পরবেন, আর জামা পরে একটা মেয়ের সামনে কেউ জামা ছাড়া আসে নাকি? আপনার লজ্জা নাই নাকি? ডাক্তারদের কি লজ্জা হয় না? নিভ্র নিচের দিকে তাকায়। গায়ে তো হাতা কাটা গেঞ্জি আছে, তবুও জামা নেই কেন বলছে? সাফা নিভ্রর খোলা বাহু দেখেই এমনটা বলছে। নিভ্র কথাটা বুঝতে পেরেই শব্দ করে হেসে সাফাকে ছেড়ে দিয়ে শার্ট নিয়ে গায়ে জড়িয়ে নেয়, কিন্তু বোতাম খোলা রাখে। তারপর সোফায় বসে বলল, জামা পরা হয়ে গেছে, আপনি তাকাতে পারেন। সাফা চট করে নিজের চোখ খুলে এদিক ওদিক নিভ্রকে খোঁজে। নিভ্রর উদাম বাহু দেখেই সে চোখ বুজেছে। ভয় মিশ্রিত অনুভূতিতে তার বুকের অদ্ভুত শব্দরা ধাক ধাক শব্দে মেতে ওঠে। তখন নিভ্র সাফাকে এদিক ওদিক তাকাতে দেখে বলে, আমি এদিকে। সাফা চকিতেই তাকায়, দেখে নিভ্র সোফায় বসে আছে। সাফা লজ্জা পায় নিজের আচরণে। লজ্জায় তার গালের দুপাশ লাল হয়, নাকের ডগায় লালের আভা দেখা দেয়। সে চোখ নামিয়ে মাথার নিচের দিকে দিয়ে রাখে। নিভ্র কিছু সময় দেখে সেই দৃশ্য। মেয়েদের লজ্জা পেলেই সুন্দর লাগে, এটা সে জানত না। সাফাই প্রথম মেয়ে যাকে দেখে তার নতুন নতুন অভিজ্ঞতা জন্মেছে। নিভ্র সোজা হয়ে বসে, সাফার দিকে তাকিয়ে তাকে সহজ করার উদ্দেশ্যে প্রশ্ন করে, তা কি মনে করে আমার রুমে আসা হয়েছে? সাফা এবার নিভ্রর দিকে তাকায়। সে ভেবেছে নিশ্চিত ঝাড়ি খাবে, কিন্তু কপাল ভালো মনে হচ্ছে। সাফা প্রশ্নের জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনার ঘরে কেউ আসলে কি আপনি এভাবে ব্যবহার করেন? নিভ্র হাসল, তারপর জবাবে বলে, না, কিন্তু কেউ চোরের মতো আসলে আমি এর চাইতে ভালো ব্যবহার করতে পারি না। সাফার রাগ হয়, কত সাহস তাকে চোর বলে। কিন্তু পরেই ভাবে আসলেই তো সে না বলে ঢুকেছে। নিভ্র আবার বলে, আচ্ছা বাদ দাও, বসো। তুমি সোফায় এসে বসতে পারো। বিছানায় বসি? নিভ্র ঠোঁট কামড়ে হাসে, তোয়ালে দিয়ে মাথা মুছে তারপর বলে, বসো। সাফা বসে। নিভ্র বলে, তা আমার রুমে কি মনে করে? কেন, আপনার রুমে আসা যাবে না নাকি? এমনটা কখন বললাম? এটাই তো বলতে চাইছেন। এমন কেন আপনি? একটু ভালো মানুষ হন, বুঝলেন? আর বুক শেলফে কি সব ঘাস ফুস রাখছেন, এগুলো বদলে নতুন বই আনেন। হলে যাওয়ার আগে আনবেন, তাহলে দেখে যেতে পারবো, বুঝলেন? নিভ্র মন খারাপ হয়। সাফা কি তাহলে হল পেলে চলে যাবে? নিভ্রর মনে ভয় হয় কিছু স্পেশাল জিনিস দূরে যাওয়ার ব্যথার চাইতে তীব্র ব্যথা অনুভব হয় তার। সাফা আবার বলে, কি হলো, কথা বলছেন না কেন? শোনেন, হুমায়ুন স্যারের বই বেশি আনবেন। কিছু বই আমি পড়তে নিব, পড়িয়ে দিব আবার, ঠিক আছে? আচ্ছা। আপনার বারান্দা আছে? ওইদিকে। চলেন যাই। সাফা উঠে দাঁড়ায়। নিভ্র পেছনে পেছনে আসে। ব্যালকনিতে খুব সুন্দর বসার সোফা আছে, একটা কিছু ক্যাকটাস গাছ আছে। সাফা এই গাছ দেখে নাক সেটকায়, তারপর বলে, আপনি এমন
খারুস কেন জানেন? নীব্র ভ্রুকুচকে তাকায়। সাফা সাথে সাথে শাসনের সুর তুলে বলে, এভাবে তাকাবেন না একদম। আপনার ছাদে বেলকনিতে এত এত ক্যাকটাস কেন? কি ফালতু গাছ! আপনি গোলাপ লাগাতে পারেন না? আপনি গোলাপ লাগাতে পারেন না বেলকনিতে? আমি বলি শুনুন, সাদা গোলাপ লাগাবেন। ওরাই বেশি সুন্দর দেখতে, দেখলেই শান্তি শান্তি লাগে, বুঝলেন? নীব্র বাধ্য ছেলের মতো মাথা নাড়ায়, যেন সাফার ঘর আর সে রুম সাজানোর কাজ করে। সাফা এবার বলে, আচ্ছা আমি যাই, আপনি তো আলাদা থাকেন, তাই আপনাকে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু যা বলে গেলাম তা মনে থাকে যেন। সাফা হাঁটা দেয়। রুমে এসে মাথা কাত করে বলে, আপনি ছবি আঁকতে পারেন? হুম। একদিন আমার একটা ছবি এঁকে দিয়েন, এখন না অন্য একদিন, ঠিক আছে? নীব্র চোরের মতো করে তাকায়। সে তো সাফার ছবি আগেই এঁকে ফেলেছে। সাফা যদি এখন কাপড়টা উল্টে দেয় তখন তো তার কপালে কি আছে কে জানে। এই মেয়ে যদি আবার তার মাথা ফাটিয়ে দেয়। সাফা হেঁটে চলে যায়। নীব্র চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচল সে। তবে তা বলতে ইচ্ছে হয়েছে সাফাকে আর একটু থাকা যায় না? আর একটু ঝগড়া করলেই তো হয়, আর একটু শাসনের সুর তুললে কি এমন হবে? কিন্তু নিভ্রর দ্বারা তা বলা আর হলো না। সাফার খুশি লাগছে নিভ্রকে জব্দ করতে পেরে। তার খুশিতে নাচতে ইচ্ছে করছে। সাফা মিটমিটিয়ে হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নামে। আরিফের নিজেরই এখন নিজেকে ক্যাবলাকান্ত মনে হচ্ছে। নিভ্রকে তার অচেনা অচেনা লাগছে। কেমন যেন পরিবর্তন নিভ্রর মাঝে ছেয়ে গেছে। নিভ্র শপিং মলে বসে আছে। শপিং মলে আসার বিশেষ কোনো কারণ নিভ্রর নিজেরই জানা নেই। আরিফ হতবাক। সে এটা ভেবে হতবাক যে নিভ্র মেয়েদের শাড়ি বের করতে বলেছে। দোকানদারও মহা অবাক এটা দেখে। বলে কি নিভ্র নীল শাড়ি কিনবে? কিন্তু কেন? কারোরই মাথায় ঢুকছে না। দোকানের বাইরে ভিড় জমে গেছে। নিভ্রর বডিগার্ডসরা বাইরে দাঁড়িয়ে ভিড় সরাতে ব্যস্ত। আরিফ নিভ্রর পাশে দাঁড়িয়ে আছে। তাকে বসতে বলা হয়েছে, কিন্তু সে বসার মতো পরিস্থিতিতে নেই। নিভ্র চারটা শাড়ি নিয়েছে। নিভ্রর পছন্দ মানে বেস্ট। নিভ্র নিজের মনে আওড়াতে থাকে সে আসলে এই 4টা শাড়ি কেন কিনেছে। আরিফ শাড়িগুলো মনোযোগ দিয়ে দেখে। 3টে শাড়ি প্রায় একই রকম, কিন্তু একটা শুধু আলাদা। আরিফের মনে কৌতূহল জাগে, তাই প্রশ্ন করে, এই শাড়িটা আলাদা কেন স্যার? নিভ্র একবার শাড়িটার দিকে তাকায়, তারপর আরিফকে বলে। সাফার জন্য। আরিফ ঝটকা খায়, পিছিয়ে দাঁড়ায় একটু। কারো সবুজ রঙের সবুজ জামদানি। আরিফ মনে মনে বলে ওঠে, স্যার প্রেমে পড়েছে। পরক্ষণে সে ভাবতে থাকে। সব মিলিয়ে লাফিয়ে উঠে সে। এতক্ষণে সব তার মাথায় এসেছে। তাহলে এই ব্যাপার। আরিফের লাফানি দেখে নিভ্র কপাল কুঁচকে তাকায়। আরিফ চুপসে যায়, কিন্তু মনে মনে সে হাসে। ভালোবাসা যে ভয়ঙ্কর বস্তু, এতে তার সন্দেহ নেই। এতে যে কোনো কঠিন থেকে কঠিন ব্যক্তিকেও নিজের নেশায় মাতাতে পারে। শেষে কিনা নিভ্রনীলকেও ভাবা যায়। আরিফের মনে হচ্ছে না, মোটেও ভাবা যায় না। চৌধুরী বাড়ি রমরম করে সাজানো হয়েছে। বাড়ির মেন গেট থেকে শুরু করে সব সাজানো হচ্ছে। সাফা মাত্র নিচে নেমেছে। বাড়িময় সাজসজ্জা দেখে তার মনে কৌতূহল জাগে প্রবলভাবে। সে ভাবতে থাকে এত সাজের কারণ কি। সাফা বড় বড় পা ফেলে রান্নাঘরের দিকে যায়। তাকে আসতে দেখে ইফতেখার চৌধুরী মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, এদিকে এসো সাফা। সাফা এগিয়ে যায় তার কাছে। মোহনা আর ইফতেখারের মাঝে দাঁড়িয়ে এসে কপাল কুঁচকে থাকে কিছু সময়। তারপর নিজের জানার আগ্রহ প্রকাশ করে মৃদুস্বরে প্রশ্ন ছুড়েছে সে, আম্মু এখানে কি আজ পার্টি আছে? না মানে সারা বাড়ি সাজানো হচ্ছে তো, তাই প্রশ্নটা করলাম। ইফতেখার রান্নার চামচ নাড়তে নাড়তে সাফার মুখের দিকে তাকিয়ে হাসে। তারপর শেষ নাড়াটা নেড়ে বলল, পার্টি আছে। তোমার আফা আপু আছে না, ওনার এনগেজমেন্ট। কেন তোমাকে বলেনিও? সাফা যেন আকাশ থেকে পড়েছে এমন একটা ভাব নিল সে। তারপর এদিকে ওদিকে তাকিয়ে ভারী অবাক গলায় বলল, না তো, আপু শুধু বলেছে আজ যাতে ভার্সিটিতে না যাই, তাই গেলাম না। কিন্তু এটা তো বলেনি আমাকে কার সাথে এঙ্গেজমেন্ট হবে। আম্মু নিশানের কথা বলেছে তোমাকে? একটু করে বলেছে, মানে শুধু নাম, তারপর আর বলেনি। কেন, উনি আম্মু? সাফার এমন প্রশ্নে ইফতেখার হাসে। মোহনা একটু এগিয়ে এসে বলে, ওই হলো রাফার হবু বর, বুঝলে, মিষ্টির দোকান। সাফার প্রথমে বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, তারপরে চট করে তাকিয়ে নিজের বোকামিতে হাসে। ইফতেখার মাথায় হাত বুলিয়ে বলে, কিছু খাবে?
সাফা এমন প্রশ্নে বিরক্ত হয়, তার একদম ভালো লাগে না এই কথাটা। এরা তাকে দেখলেই এই প্রশ্নটা করে। আজব, সে কি খাওয়ার জন্যই তৈরি হয়েছে নাকি তাকে খাদক টাইপের লাগে? কোনোটাই তো তার মনে হয় না। তবে এমন আজব প্রশ্ন এরা কেন যে করে? সাফা জবাবে মাথা নাচিয়ে না বোঝায়। ইফতেখার সাফার মুখের অবস্থা দেখে হাসে। মেয়েটাকে খাবারের কথা বলেই মুখটাকে এমন চিপসের প্যাকেটের হাওয়া যাওয়ার মতো চুপসে যায়। সাফা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, সে হাঁটছে। এখন সে কি করবে? রাফা তো এখন ব্যস্ত, তাই সাফা বাড়ির দরজার দিকে হাঁটা দেয়। গন্তব্য বাগান। বাইরে মিটি মিটি বৃষ্টি হচ্ছে। সাফার খুশি এবার কে দেখে। বৃষ্টি মানেই এক ঝাঁক ভালো লাগা, যা সাফার মন মাতিয়ে রাখে। সাফা ভিজে ভিজেই বাগানে যায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা তাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সাফা হাত বাড়িয়ে বৃষ্টির পানি ধরে দেখছে। গায়ে মাখাচ্ছে বৃষ্টি নামক প্রেম। বাগানে কেউ নেই। সাফা সোজা কদম গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে এখনই গাছে উঠে কদম ছিঁড়ে নিতে, কিন্তু কিভাবে উঠবে তাই ভাবছে সে। বিশাল গাছের কিছু ডাল নিচে নেমে আসছে, কিন্তু সাফা সেই ডাল ধরতে পারছে না, তাই লাফাচ্ছে। পাতা ধরতে পারলেও ফুল ধরতে পারছে না। সাফা হারার পারে না, তাই সে তার চেষ্টা করেই চলেছে। নিভ্র নিজের ঘরে এসে ভাবছে প্যাকেটগুলো কিভাবে জায়গায় পৌঁছবে। তার মাঝে একটা অস্বস্তি কাজ করছে। সবাই না জানি কিভাবে নেবে ব্যাপারটা। এমনিতেই নিজের অদ্ভুত কাণ্ডে নিভ্র নিজেই বিরক্ত। তার উপর সবাই ইদানিং তার দিকে কিভাবে যেন দেখে আর মিটমিটিয়ে হাসে। এই হাসির কারণ খুঁজে পায় না নিভ্র। এর মধ্যেই যদি সে শাড়িগুলো নিজের হাতে দিয়ে দেয় তবে তো ভয়ঙ্কর কিছু ঘটবে। এসব ভেবেই সে হাঁসফাঁস করছে। এক অস্থিরতা বিরাজ করছে তার মাঝে। নিভ্র সোফায় বসে কিছুক্ষণ ঘরে পায়চারি করছে। নিভ্রর সকল চিন্তার শেষ হলো রহমত চাচার কথা মনে হতে। সে রহমত চাচাকে দিয়ে সবার রুমে তাদের ব্যাগগুলো রাখতে বলে দিল। নিভ্র ছাদের একপাশে এসে দাঁড়িয়ে আছে। 4-5 বার নিচে ঘুরে এসেছে, কিন্তু সাফাকে দেখা হলো না। ইদানিং সাফাকে না দেখলেই তার বুকের ব্যথাটা ব্যাপক আকার ধারণ করে। সবসময় শূন্যতা বিরাজ করে মনে, কিন্তু সাফার সেই মায়া মায়া বাচ্চাদের মতো চেহারাটা দেখলে তার শান্তি শান্তি লাগে। নিভ্র নিজের মনেই কথাগুলো ভাবছে। হঠাৎ চোখ পড়ে বাগানে। সাফাকে দেয়াল বেয়ে উঠতে দেখে নিভ্র বিস্ফোরিত চোখে তাকায়। নিভ্র ভালো করে দেখার চেষ্টা করে। মুহূর্তেই তার মাথা ঘুরে ওঠে। নিভ্র কিছু না ভেবেই দৌড়ে নিচে নামে। সিঁড়ির কাছে আসতেই অব্রর সাথে ধাক্কা লাগে। সেদিকে তার মন নেই। সে দ্রুত বাগানে যেতেই বেশি আগ্রহী। অব্র অবাক নিভ্রর এমন বেপরোয়া টাইপের কাজে। সে ভাবলার মতো তাকিয়ে থাকে কিছু সময়। ইদানিং নিভ্রর কার্যকলাপ তার কাছে পাগলের মতো লাগে। ভাবতেও অবাক লাগে নিভ্র নীলের এত পরিবর্তনও সম্ভব। নিভ্র বাগানের শেষ বাউন্ডারির দেয়ালের সামনে এসে দাঁড়ায়। হাঁপাতে হাঁপাতে সে সাফার দিকে তাকায়। সাফার চোখ তার দিকে নেই। সে পা উঁচিয়ে ফুল ছিঁড়তে ব্যস্ত। রাগে নিভ্রর মাথা কাজ করছে না। মন চাচ্ছে ঠাড়িয়ে একটা চড় মেরে দিতে সাফার গালে। নিভ্র প্রকট রাগ নিয়ে সাফাকে উদ্দেশ্য করে বলল, সাফা, তুমি এখানে কি করছো? দেওয়ালে কেন উঠেছো তুমি? নামো। নিভ্রর এমন চিৎকারে সাফা হকচকিয়ে যায়। নিভ্রকে এভাবে রেগে থাকতে দেখে সাফা ভয়ে তার দিকে তাকিয়ে দ্রুত নামতে গিয়ে ঠাস। সাফা পা পিছলে দেয়াল থেকে পড়ে যেতে নেয়। নিভ্র উদ্বেগ হয়ে তার দিকে নিজের বলিষ্ঠ দেহ এগিয়ে দিতেই সাফা নিভ্রর বুকে এসে আছড়ে পড়ে। নিভ্র যেন হাঁপ ছেড়ে বাজছে। জোরে কয়েকটা দীর্ঘশ্বাস নিল সে। সাফা ভয়ে এখনো চোখ বুজে আছে। সে মনে মনে ভাবছে এখনো ব্যথা কেন হচ্ছে না? পড়ে গেলে তো ব্যথা হওয়ার কথা। কিছুক্ষণেই সে নিজের এক চোখ খুলে নিভ্রর রাগি রাগি চেহারা দেখে দু চোখ বড় বড় করে খোলে। নিভ্রর গলা জড়িয়ে আছে সাফা। এটা সে বুঝতে পেরে নিভ্রকে ছেড়ে দেয়। নিভ্র চোখ রাঙায়। গলার স্বরে রাগী ভাব এনে সে বলল, সমস্যাটা কি তোমার? এখানে উঠেছো কেন তুমি? আর আমি তোমাকে নামতে বলেছি, লাফাতে না। স্টুপিড একটা। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? জানো এখান থেকে নিচে বলে কোমর তো ভাঙবেই, সাথে হাত পাও ভাঙবে। এটা জানো তুমি? সাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয় নয়, নিভ্রকে কি জবাব দেবে সেটাই ভাবছে। কথাগুলোকে সে জোড়া লাগাতে ব্যস্ত। নিভ্র এবার চরম বিরক্ত। মেয়েটা এমন ভাব করছে যেন কিছুই করেনি সে। ইনোসেন্ট ভাব কিভাবে মুখে নিয়ে আসে এটাই নিভ্র বুঝতে পারে না। সাফা এমন একটা ভাব করছে যেন সে কত ভয় পায় নিভ্রকে। কিন্তু নিভ্র জানে এই মেয়ে তাকে বিন্দু মাত্র ভয় পায় না। উল্টো এমন এমন কাজ করে নিভ্র নিজেই ভয় পেয়ে যায়। নিভ্রর এবার রাগ যেন আরও বাড়ছে। রেগে মেগে আগুনের ফুলকির মতো ফসফস করছে সে। সাফার সামনে তুড়ি বাজিয়ে উঁচু স্বরে নিভ্র বলে, তোমার কি আমার কথা কানে যাচ্ছে না? কি করছিলে এখানে?
নিভ্রর ধমকে সাফা নড়ে ওঠে। এবার ভয় পাচ্ছে সে। সাফা ভীতু চোখে নিভ্রর দিকে তাকায়। নিভ্রর রাগ যেন এখানেই শেষ। তার চোখ সরল হয়ে আসে। চোয়ালের শক্ত ভাব কাটে। সাফা কাঁদো কাঁদো গলায় বলে, কে উনি আম্মু? এমন করেন কেন? এইটুকুই তো উঠেছি, এত চেঁচাতে হয় বুঝি? ভয় করে তো। কি ভয়ঙ্কর গলা আপনার, এভাবে চেঁচালে বউ পাবেন না জীবনে, দেখে নিয়েন। নিভ্রর এবার নিজের মাথায় নিজেরই বাড়ি দিতে ইচ্ছে করছে। মেয়েটা কি থেকে কিসে চলে যায় নিভ্র বুঝতে পারে না। এখন বউটা আবার কোথা থেকে এসেছে? নিভ্র বিরক্ত নিয়ে বলল। এবার বলবে তুমি ওখানে কি করছিলে? সাফা হাত বাড়িয়ে গাছ দেখায়, মুখে আলাদি ভাব এনে বলে, কদম নিতে উঠেছিলাম। উনি তো আপনার মতো খাম্মা না, তাই নিচ থেকে নিতে পারছি না, এর জন্যই দেয়ালে ওঠা। নিভ্র এবার সরু চোখে তাকায়। বৃষ্টির ফোঁটা ফোঁটা পানিতে সাফা ভিজে একাকার হয়ে আছে। এখনো বৃষ্টি হচ্ছে। ফোঁটা ফোঁটা পানি সাফার গালে, চোখে, মুখে, ঠোঁটে জমা হচ্ছে। নিভ্র গাছের দিকে চোখ নেয়। তাকিয়ে দেখে কিছুটা উপরে কদম ঝুলে আছে। নিভ্র হাত বাড়িয়ে ডাল ভেঙে নেয়। সাফা চোখ বড় বড় করে তাকায়। সে ভাবতে পারছে না নিভ্র এতটা শক্তিশালী। বাবা গো, ডাল ভেঙে দিল এভাবে, তবে সাফাকে ভাগতে তার সত্যিই বেশি কষ্ট লাগবে না। কথাটা ভেবে সাফা ঢোক গিলে। নিভ্র সাফাকে উদ্দেশ্য করে বলে, নাও যত কদম নেওয়ার। এই সামান্য ফুলের জন্য তুমি বৃষ্টিতে ভিজে লাফাতে লাফাতে দেওয়ালে উঠে গেলে। টাফার একটা। সাফা ফিক করে হেসে দেয়। নিভ্রর মুখে স্টুপিড ডাফার সিরিয়াস হতে বলা কথাগুলো শুনে সাফার ভালো লাগে। মন চায় আরও কেয়ারলেস হয়ে যেতে। তখন নিভ্র এভাবে তাকে শাসন করবে। সাফা নিচে বসে, কদমগুলো ডাল থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিভ্রর হাতে কিছু ধরিয়ে বলে, ভাববেন না আপনাকে দিয়েছি, নিয়ে নিব বাসায় গিয়ে। এখন আমার হাতে জায়গা নেই। আচ্ছা, একটা কবিতা শোনান। নিভ্র বিষম খায়। খুক খুক করে কেসে ওঠে। তার মাথায় সত্যি এখন একটা কবিতা ঘুরছে। সাফা বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এমন করছেন কেন? কবিতা শোনালে কি হয়? শোনান না একটা। আমি কি কবি নাকি? বললেই হলো। আমি জানি আপনি পারেন। মনে নেই ওই দিন শুনিয়েছিলেন? এখনো পারবেন, শোনান না। নিভ্র ভ্রু কুঁচকে ভাবে। সাফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, পারবো না। সাফা হতাশ হয়, রাগও হয় খুব। তাই নিভ্রর সাথে আর কথা না বলে হাঁটা দেয়। নিভ্র তাকিয়ে তা দেখে জোরে বলে, সাফা দাঁড়াও। সাফা দাঁড়ায় না। লোকটা সবসময় কেমন কেমন গম্ভীর আর চুপচাপ করে থাকে। সাফার এমন লোকগুলো একদম ভালো লাগে না, কিন্তু নিভ্রকে তার সব রূপেই ভালো লাগে। নিভ্র হয়তো তাকে তেমন পছন্দ করে না, তাই পাত্তা দিতে চায় না। তবে এত কেয়ারি ভাব দেখায় কেন? সাফার খুব কষ্ট হয়, বুক ভার হয়ে আসে, মন খারাপ হয়, দম আটকে আসে কষ্টে, চোখে পানিও চলে আসে। নিভ্র দ্রুত গতিতে সাফার সামনে আসে। সাফা চোখ বাঁকিয়ে তাকায়। নিভ্র সাফার চোখের দিকে তাকায়। সাফা নিভ্রকে দেখে মনে মনে ভাবে, একটা হলুদ পাঞ্জাবি হলেই এখন নিভ্র তার হিম হয়ে যেত। হাতেও কদম আছে। নিভ্র একবার চোখ বুজে শ্বাস নেয়। সাফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করে, খোলা মাঠের দুই প্রান্ত, আমার হাতে একগুচ্ছ কদম জীবন্ত। তুমি এলে তাই বৃষ্টিতে নিজেকে ভেজাই। তোমার নীল শাড়ি, আকাশটা আমার বাড়ি। তোমার সুপ্ত অনুভূতি আমার দুই প্রান্তের সীমান্ত খালি। সব দিয়ে শূন্য আমি, তোমাতে আমি ডুবি জানি। তোমার স্নিগ্ধতায় আমি হারাতে জানি। দু হাতে তোমায় আঁকলে রাখি, এ বুকের আবদ্ধ শব্দ তুমি। কবিতাটা বলেই নিভ্র আর তাকিয়ে থাকতে পারে না। সে দ্রুত সাফার সামনে থেকে সরে যায়। বুকটা তার টিপ টিপ করছে, শরীর কাঁপছে, যেন মনে ঝড় বইছে, শিরশির করছে বুকে, রঝে রঝে শিহরণ দিচ্ছে। সাফা বরফের মতো জমিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে ভিজিয়ে দিচ্ছে মনের মতো করে। হঠাৎই সাফার লজ্জা লাগছে খুব। মনে মনে নিজেকে ঝাড়ি দেয় সে। কি দরকার ছিল কবিতা শোনার? এখন তো সে এই কবিতা ভেবে ভেবে দম আটকে মরে যাবে। সাফা নিজের বিছানায় বসে আছে, চোখ তার বিছানার উপরে রাখা প্যাকেটটাতে। বুঝতে পারছে না এটা তার রুমে কিভাবে এলো। সাফা চাইছে একবার খুলে দেখতে, কিন্তু কার না কার ভেবে আর খুলছে না। সন্ধ্যা থেকে পার্টি শুরু হবে। সবাই প্রায় তৈরি হতে ব্যস্ত। মেহমানরা চলে এসেছে প্রায়, কিন্তু কাউকে সাফা চিনতে পারছে না। সাফার মন খারাপ হয়, সবাই ব্যস্ত, তার ভালো লাগে না এভাবে থাকতে। নিচেও যেতে পারছে না, সবাই হাই সোসাইটি। তাকে কেমন যেন বেমানান লাগে। হঠাৎ দরজাটা খট করে উঠে।
সাফা চোখ তুলে তাকায়। রাফা দাঁড়িয়ে আছে, তার পরনে গোলাপি একটা কাজ করা শাড়ি, মেকআপও করেছে হালকা। রাফা হাসি মুখে এগিয়ে আসে। সাফা মনে মনে ভাবে এই আপুর হাসি এত সুন্দর কেন, মনে হয় পাগল করার মতো। রাফা সাফার পাশ থেকে প্যাকেট নিয়ে খুলতে খুলতে বলে, তুমি এখনো রেডি হওনি মিষ্টির দোকান? আমি কি পরবো বুঝতে পারছি না আপু, তাই বসে আছি। আমি আসি কি করতে, চলো আমি তোমাকে সাজিয়ে দিই, সাথে শাড়িও পরিয়ে দিই। সাফা অবাক হয়ে বলে, শাড়ি কেন পরবো আপু? সবাই পরেছে তাই। কিন্তু আমার তো শাড়ি নেই এখানে, সব বাসায়। রাফা একগাল হেসে সাফার গাল টেনে দেয়, তারপর প্যাকেট থেকে সবুজ জামদানিটা বের করে সাফার সামনে ধরে মুখে বলে, বাহ দারুণ লাগছে, যেন এটাকে কে কিনছে। না, আর এটা তো আমার না। তোমারই। আচ্ছা থাক, পরে বলবো, তবে মনে রেখো স্পেশাল কেউ। সাফা অবাক হয় আর ভাবে কে এই স্পেশাল মানুষ, আর এত সুন্দর শাড়ি কে পছন্দ করতে পারে। সাফা হাত দিয়ে ছুঁয়ে দেখে শাড়িটা অসাধারণ সুন্দর। রাফা সাফাকে তৈরি করে দেয়। সাফা অবাক হয়ে রাফাকে দেখে কতটা ভালো হলে নিজের এঙ্গেজমেন্টে আরেকজনকে সাজিয়ে দিতে পারে। সবুজ জামদানি, হাত ভর্তি কাচের সবুজ চুড়ি, চোখে কালো কাজল, খোপা করা চুলের একপাশে একটা সাদা গোলাপ আর একটা কদম গুজে দেয়া হয়েছে। সাফা লিপস্টিক দেয় না তেমন, তাই আজও দিল না। এক হাতের কবজির ভাঁজে জামদানিটা জড়িয়ে আছে। রাফা আয়নার সামনে থেকে সাফাকে নিচের দিকে ঘুরিয়ে দেখে। রাফার মনে হচ্ছে এক সবুজ পরীর সাথে তার দেখা হয়েছে। সামান্য সাজেও মেয়েটাকে অপসরে লাগছে। রাফা অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখে, তারপর সে ঠোঁটে হাসি রেখে বলল,